আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এখন আমরা অনুধাবনমূলক কোশ্চেনের আরও একটি পর্বে হাজির হলাম। তো এই পর্বে যে কোশ্চেনগুলো সমাধান করব সেগুলো একটু দেখো ভাইয়া। প্রথমে যে কোশ্চেনটা দেয়া আছে আমরা একটু খেয়াল করে দেখি যে আ IEEE 802.11 এটা ব্যাখ্যা করো ভাই। এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড মান দেয়া আছে। এই স্ট্যান্ডার্ড মানটা কার বলো তো ভাইয়া? এই স্ট্যান্ডার্ড মানটা হচ্ছে ওয়াইফাই এর। তো এই মানগুলো একটু মনে রাখবা, খুবই কষ্ট করে হইলেও মনে রাখবা। কারণ হচ্ছে এগুলো কিন্তু এমসিকিউতেও একেবারে হুবহু চলে আসবে এই মানগুলো। তো দেখো এইখানে বলছে IEEE 802.11 হলো ওয়াইফাইয়ের স্ট্যান্ডার্ড একটা মান। তো এখন এই ওয়াইফাইটা সম্পর্কে আমাদের একটু ব্যাখ্যা করতে বলছে যে ওয়াইফাই বা ওয়্যারলেস ফিডেলিটি হচ্ছে একটি জনপ্রিয় তারবিহীন প্রযুক্তি যা রেডিও ওয়েভ ব্যবহার করে, রেডিও ওয়েভ মানে বেতার তরঙ্গ ব্যবহার করে কোনো ইলেকট্রনিক্স ডিভাইসে উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সংযোগ দেয় কিংবা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ডেটা আদান-প্রদান করতে পারে। ওয়াইফাই প্রযুক্তি হচ্ছে ইথারনেট এবং অন্যান্য সাধারণ তারভিত্তিক ল্যান প্রযুক্তি থেকে অপেক্ষাকৃত দ্রুত এবং কম ব্যয়বহুল। তারপর দেখো ওয়াইফাই প্রযুক্তি দ্বারা ব্যবহারকারী তারের ঝামেলা ছাড়াই নির্দিষ্ট দূরত্বের মধ্যে কি করতে পারে ভাই? স্বাধীনভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারে। এখানে কিন্তু এটা তারবিহীন মাধ্যম, অর্থাৎ তারের ব্যবহার ছাড়াই কিন্তু আমরা ওয়াইফাইয়ের মাধ্যমে কি করতে পারি? এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে আমরা যোগাযোগ স্থাপন করতে পারি অথবা তথ্যের আদান-প্রদান করতে পারি। এই হচ্ছে ওয়াইফাইয়ের ব্যাখ্যাটা ভাইয়া। তারপরে দেখো এখানে 24 নম্বর কোশ্চেন বলছে যে ওয়াইফাই পাসওয়ার্ডের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। ওয়াইফাই পাসওয়ার্ডের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে বলছে। এখন ভাইয়া তুমি তো বুঝতেই পারছো পাসওয়ার্ড মানে হচ্ছে একটা সিকিউরিটির ব্যাপার-স্যাপার। তো যেহেতু এটা ওয়াইফাই কেন যেকোনো ডিভাইস বলো বা যেকোনো ইন্টারনেট প্রোটোকল বিশিষ্ট সিস্টেম বলো সেখানে কিন্তু পাসওয়ার্ডটা খুবই প্রয়োজনীয় একটা বিষয়। তো তুমি যদি পাসওয়ার্ড না দাও তাহলে কিন্তু জিনিসটা হচ্ছে একেবারে খোলামেলা হয়ে গেল, যে কেউ যেকোনো মুহূর্তে ওই আপনার হচ্ছে নেটওয়ার্কিং এর মধ্যে প্রবেশ করতে পারে। আর যদি আমরা পাসওয়ার্ডটা দিয়ে রাখি তখন কিন্তু নির্দিষ্ট কিছু ব্যক্তি ছাড়া সেখানে কেউ প্রবেশ করতে পারবে না। তো দেখো নেটওয়ার্কের নিরাপত্তা এবং ব্যক্তিগত তথ্যের সুরক্ষার জন্য মূলত হচ্ছে পাসওয়ার্ড ব্যবহার করা হয়। এই পাসওয়ার্ডটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। ওয়াইফাই পাসওয়ার্ড ছাড়া যে কেউ নেটওয়ার্কে অবৈধভাবে প্রবেশ করতে পারবে। এটি অনুমোদিত প্রবেশ রোধ করার জন্য এবং ব্যবহারকারীর ইন্টারনেট সংযোগ ও ডেটার মানে সুরক্ষা বিধান রক্ষা করার জন্য হচ্ছে ওয়াইফাই এর পাসওয়ার্ড ইউজ করা হয়। নেটওয়ার্কে অবৈধভাবে প্রবেশ করলে ব্যান্ডউইথের অপব্যবহার হতে পারে। কিভাবে ভাইয়া? মনে করো তোমার বাসায় ওয়াইফাই আছে, সেখানে তোমরা ৫ জন ব্যক্তি ওয়াইফাইটাকে ইউজ করো। তো ওই ক্ষেত্রে যদি আরও ৩ জন বা ৪ জন ব্যক্তি ওইখানে হচ্ছে তোমার অনুমতি না নিয়ে ওয়াইফাই ইউজ করা শুরু করে, সেই ক্ষেত্রে কি হবে? আমাদের ব্যান্ডউইথের যে পরিমাণটা সেটা কিন্তু বা স্পিড যেটা সেটা হচ্ছে আমাদের কমে যাবে। তারপরে দেখো তাই একটি শক্তিশালী নিরাপদ এবং পাসওয়ার্ড দিয়ে ওয়াইফাই নেটওয়ার্কে সুরক্ষিত বা হচ্ছে নিরাপদ রাখা হয়। ওকে, 25 নম্বর কোশ্চেনটা দেখো ভাইয়া। 25 নম্বর কোশ্চেনে কি বলছে? এখানে বলছে স্যাটেলাইটে ব্যবহৃত ওয়েব ব্যাখ্যা করো। ওয়েব মানে কি? যে তরঙ্গটা আরকি। স্যাটেলাইটে ব্যবহৃত ওয়েব হলো মাইক্রোওয়েভ। এই মাইক্রোওয়েভ জিনিসটা কি ভাইয়া? দেখো মাইক্রোওয়েভ হচ্ছে 300 মেগাহার্টজ হতে মানে 300 মেগাহার্টজ হতে 300 গিগাহার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সির ইলেক্ট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে বলা হয় মাইক্রোওয়েভ। এই বিষয়টা একটু মনে রাখবা যে মাইক্রোওয়েভ জিনিসটা কি। তাহলে মাইক্রোওয়েভ মানে কি? একটা হচ্ছে ইলেক্ট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। তারপরে তবে কমিউনিকেশনের প্রেক্ষিতে সাধারণত 1 গিগাহার্টজ হতে 100 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি পর্যন্ত বিবেচনা করা হয়ে থাকে। মাইক্রোওয়েভ বাঁকা পথে চলতে পারে না, তাই এই মাইক্রোওয়েভে যোগাযোগ করার জন্য ২ টা মুখোমুখি অ্যান্টেনা স্থাপন করতে হয় ভূমিতে, যাতে হচ্ছে তারা যোগাযোগ রক্ষা করতে পারে। তাই এই কমিউনিকেশনের জন্য ট্রান্সমিটার অ্যান্টেনা এবং রিসিভার অ্যান্টেনাকে মুখোমুখি রাখা হয়। মাইক্রোওয়েভ সিস্টেম মূলত ২টি ট্রান্সিভার দিয়ে গঠিত, যার একটি হচ্ছে সিগন্যাল পাঠায় এবং অন্য ট্রান্সিভারটা হচ্ছে সিগন্যালটাকে গ্রহণ করে থাকে। তো এবার দেখো ভাই আমরা পরবর্তী কোশ্চেনগুলো একটু দেখার চেষ্টা করি। তো ভাইয়া দেখো এখন হচ্ছে আমরা আরও কিছু কোশ্চেনের সমাধান দেখব যে আমাদের এখানে কি বলছে। এবার দেখো ২৬ নম্বর কোশ্চেনটা দেখো। ২৬ নম্বর কোশ্চেনটা হচ্ছে খুবই একটা মজার একটা কোশ্চেন। যেই হচ্ছে তোমার ডেটা স্থানান্তরের যে ব্যবস্থাটা সেটা তোমরা ছোটবেলায় ইউজ করতা অনেক আগে, যখন ইন্টারনেট সিস্টেমটা খুব একটা অ্যাভেলেবেল ছিল না। এখানে কি বলছে? স্বল্প দূরত্বে। স্বল্প দূরত্বে মানে কি হবে? ব্লুটুথ হবে। কারণ ব্লুটুথ তারবিহীন মাধ্যমের মধ্যে সবচেয়ে কাছাকাছি দূরত্বে তথ্যগুলো আদান-প্রদান করে। একটু বেশি দূরত্ব হলে তখন আমাদের মানে ওয়াইফাই ইউজ করতে হবে। ওয়াইফাইয়ের কাভারেজ এরিয়ার বাহিরে গিয়ে আমরা যখন আরো বড় একটা দূরত্ব নিয়ে কাজ করব তখন হচ্ছে ওয়াইম্যাক্স ইউজ করতে হয়। তো দেখো স্বল্প দূরত্বে বিনা খরচে ডেটা মানে ট্রান্সফার করা সম্ভব ব্যাখ্যা করো। স্বল্প দূরত্ব বিনা খরচ, তার মানে ২টা ওয়ার্ড থেকে আমরা বুঝতে পারতেছি ভাইয়া এখানে হচ্ছে
ব্লুটুথের কথা বলা হয়েছে। দেখো ব্লুটুথের মাধ্যমে স্বল্প দূরত্বে বিনা খরচে ডেটা স্থানান্তর করা সম্ভব। তুমি যদি ওয়াইফাইটাকে ইউজ করো, এটা হচ্ছে কিন্তু মোটামুটি দূরত্বও বেশি হবে এবং এখানে কিন্তু বিনা খরচে আমরা করতে পারবো না, আমাদের হচ্ছে পেমেন্টের মাধ্যমে করতে হবে। কারণ তুমি এই যে ওয়াইফাইয়ের যে ডেটা সিস্টেমটাকে ইউজ করো, এটার মানে পরিবর্তে মান্থলি কিন্তু আমাদের একটা হচ্ছে পেমেন্ট পেইড করতে হয়। তো দেখো ব্লুটুথের মাধ্যমে 2 বা ততোধিক যন্ত্রের মধ্যে তারবিহীন যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা যায়। এটার হচ্ছে রেঞ্জ হয় হচ্ছে সর্বোচ্চ 10 মিটার দূরত্বের মধ্যে। তাহলে 10 মিটার দূরত্বের মধ্যে আমরা কি করতে পারবো ভাইয়া, এটার হচ্ছে ডেটাগুলো স্থানান্তর করতে পারবো। তারপর দেখো হাফ ডুপ্লেক্স মোডে এর ডেটা ট্রান্সমিশন রেট পায় 1 এমবিপিএস, মানে প্রায় 1 এমবিপিএস। এটা ঠিক আসলে যে প্রত্যেক সেকেন্ডে 1 এমবি করেও পাঠানো সম্ভব ব্লুটুথের মাধ্যমে, তার চেয়ে বেশি। ব্লুটুথ নেটওয়ার্ক ব্যান্ডউইথ এবং নিরাপত্তা ব্যবস্থা তুলনামূলকভাবে কম হলেও এটি হচ্ছে বহুল ব্যবহৃত একটা পদ্ধতি। আসলেই কিন্তু ভাই এটা হচ্ছে আমাদের ওয়াইফাই অ্যাভেলেবেল হওয়ার আগে কিন্তু ব্লুটুথের মাধ্যমে হিউজ পরিমাণ মানুষজন তথ্যের আদান প্রদান ঘটাতো আর কি। এখনও দেখো গ্রামের দিকেও এই প্রযুক্তিটা ব্যবহার করা হয়ে থাকে। তারপরে দেখো 27 নম্বর কোশ্চেনটা আমরা একটু দেখি। IEEE 802.16, এই যে 802.16 মানে হচ্ছে ওয়াই ম্যাক্সের কথা বলা হয়েছে ভাইয়া। ওয়াই ম্যাক্স মনে রাখবেন, 11 হইলে হচ্ছে আমাদের ওয়াইফাই আর 16 হইলে ওয়াই ম্যাক্স। তাহলে স্ট্যান্ডার্ড প্রযুক্তিটির নাম হচ্ছে ওয়াই ম্যাক্স বা ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারপেরাবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। এটা হচ্ছে ওয়াই ম্যাক্স। তো ওয়াই ম্যাক্স একটি ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এখন তুমি মানে বলতে পারো ভাইয়া মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক কি? মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক হচ্ছে আপনার শহরের একটা অংশ নিয়ে যে নেটওয়ার্ক কাভারেজ তৈরি হয়, শহরের একটা অংশ। মনে করো ঢাকা বিভাগ, এই পুরা বিভাগটাকে না নিয়ে ঢাকা শহর যেটা আছে, মনে করো যে আশেপাশে একটা এরিয়া বা রেঞ্জ যেটা হচ্ছে 50 কিলোমিটারের মধ্যে, সেই জিনিসটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া বিভাগ। অর্থাৎ একটা শহরের গুরুত্বপূর্ণ কিছু অংশ, সেটাকেই বলা হয় মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মানে যা কি করে এই মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক কাভারেজ দেয় কে ভাইয়া বলুন তো? ওয়াই ম্যাক্স। আচ্ছা তারপরে দেখো একটি বেজ স্টেশন যেটি ইনডোর ডিভাইস এবং আউটডোর টাওয়ার নিয়ে তৈরি, অপরটি হচ্ছে অ্যান্টেনাযুক্ত ওয়াইম্যাক্স রিসিভার এবং কম্পিউটারের সাথে সংযুক্ত। তাহলে আমাদের ওয়াইম্যাক্স কোথায় ব্যবহার করা হয় সেটা কিন্তু বুঝতে পারলাম, যে একটা শহরের কোনো একটা অংশকে কাভারেজ দেওয়ার জন্য। অর্থাৎ ওয়াইফাইয়ের থেকে বেশি রেঞ্জ যখন আমাদের দরকার হবে যোগাযোগ ব্যবস্থা করার জন্য, তখন হচ্ছে কিন্তু আমরা ওয়াইম্যাক্স ব্যবহার করব। আচ্ছা তারপরে দেখো এলটিই বা হচ্ছে লং টার্ম ইভ্যালুয়েশন, এটার হচ্ছে স্ট্যান্ডার্ড সংবলিত মোবাইল ফোনের প্রজন্ম সম্পর্কে ব্যাখ্যা করো। এলটিই কিন্তু ভাইয়া চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনগুলোতে এই স্ট্যান্ডার্ডটা ব্যবহার করা হয়। দেখো এই যে চতুর্থ প্রজন্মের, এটা একটু মাথায় রাখবা। তাহলে চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনগুলোর একটু যদি আমরা বৈশিষ্ট্য খেয়াল করি ভাইয়া, সেখানে কি হয়, সার্কিট সুইচিং বা হচ্ছে প্যাকেট সুইচিং এর পরিবর্তে এখানে আইপি সুইচিং প্রোটোকল বিশিষ্ট সিস্টেম ব্যবহৃত হয়। আবারও বলি, এখানে হচ্ছে মানে চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনগুলোতে সার্কিট সুইচিং অথবা প্যাকেট সুইচিংয়ের পরিবর্তে এখানে আইপি প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক ব্যবস্থা তৈরি হয়। এটা একটু মাথায় রাখবেন। তার মানে 3G ফোনগুলোতে, অর্থাৎ মানে থার্ড জেনারেশন ফোনগুলোতে আমাদের ছিল সার্কিট সুইচিং অথবা প্যাকেট সুইচিং। এটার পরিবর্তে যখনই আমাদের চতুর্থ প্রজন্মের অর্থাৎ 4G জেনারেশনের ফোনগুলো চলে আসলো, তখন সেখানে হচ্ছে আমাদের আইপি প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক ব্যবস্থা তৈরি হলো। তারপর দেখো এটি একটি ইন্টারনেট মানে নির্ভর মোবাইল ফোন সিস্টেম, যাতে আল্ট্রা ব্রডব্যান্ড গতির ইন্টারনেট ব্যবহার করা যায়। চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে পরিবর্তনের সময় নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা বজায় থাকে। এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারপরে ভাইয়া দেখো 29 নম্বর কোশ্চেনটা কি বলছে, মোবাইল সার্ভিসের সেলগুলি ষড়ভুজাকার কেন হয়? আচ্ছা কেন হয় সেটা একটু ব্যাখ্যাটা দেখো ভাইয়া, যে আমরা যখন একটা মোবাইল ফোনের নেটওয়ার্ক ব্যবস্থা তৈরি করি বা নেটওয়ার্ক ব্যবস্থা দেখি, মানে কোম্পানিগুলো যে টাওয়ারগুলোর মাধ্যমে একটা এরিয়াকে কাভারেজ দেয়, সেইখানে তারা এই যে এরকম ষড়ভুজ আকারে, দেখো ভাইয়া এরকম ষড়ভুজ আকারে তারা হচ্ছে কাভারেজ দিয়ে থাকে। তো ষড়ভুজ আকারে কাভারেজ দেওয়ার বেনিফিট কি? এখানে দেখো আমি যদি এই পুরা প্লেসটাকে একটু কল্পনা করি বা একটু আমাদের ধরে নেই যে এই পুরা একটা পেজ, পুরো একটা স্পেস এইখানে দেয়া আছে, তো এইখানে হচ্ছে আমাদের একটা কাভারেজ এরিয়া। মনে করো তুমি এই যে এইখানে কোথাও এক জায়গাতে বসবাস করো, মনে করো এরকম, তো কোথাও একটা জায়গাতে তুমি বসবাস করো। তো এখন দেখো ভাইয়া
এখানে যদি আমি সরবুজ আকারে কাঠামোটা গঠন করি তাহলে দেখো এখানে কিন্তু কোনো একটা স্পেস ফাঁকা নেই। কেউ যদি এখানেও থাকে সেও কি কাভারেজ এরিয়ার ভেতরেই আছে, কেউ যদি এখানে থাকে সেও কিন্তু ভাই কাভারেজ এরিয়ার ভেতরেই আছে। অর্থাৎ এই সরবুজ আকারে যদি আমি নেটওয়ার্ক সিস্টেমটা তৈরি করি, এটার ভেতরে সবাই কিন্তু পারফেক্টভাবে হচ্ছে আমাদের মানে কি করতে পারবে, তথ্যগুলোর যোগাযোগ রাখতে পারবে। বাট আমি যদি বৃত্তাকার ভাবে নিতাম, এই যে বৃত্তাকার ভাবে দেখো এইটুকু কিন্তু কাভারেজ এরিয়ার বাহিরে, এইটুকু কি ভাইয়া বলেন তো, কাভারেজ এরিয়ার বাইরে, অর্থাৎ নেটওয়ার্কের বাইরে এইটুকু। তার মানে আমি যদি এখানে এই পদ্ধতিতে কাঠামোটা তৈরি করতাম তাহলে কিন্তু এই যে মাঝে যেই ব্যক্তি বসবাস করতো সে কিন্তু ওই নেটওয়ার্কের হচ্ছে কাভারেজ এরিয়ার মধ্যে থাকতো না। অর্থাৎ দেখো আমরা কোনো কোনো জায়গাতে ভালো আমরা নেট পাই না, মানে ফোনে কথা বলার জন্য নেট পাই না, মূলত হচ্ছে এটা মনে করবা তুমি হচ্ছে বা তোমার অবস্থান বা তোমার বাসা সেটা হচ্ছে এই কাভারেজ এরিয়ার বাইরে পড়ে গেছে, এই জন্য তুমি প্রপারলি নেটটা পাচ্ছ না বা হচ্ছে এখানে যোগাযোগ ব্যবস্থা তৈরি হচ্ছে না। বাট আমি যদি সরবুজ আকারে নেই, দেখো এখানে কোনো ফাঁকা জায়গা নেই, পুরো এরিয়াটাই হচ্ছে একটা নেটওয়ার্কের মধ্যে মানে চলে আসছে। তো এইটা থেকে হচ্ছে আমরা যাতে মুক্তি পাই, অর্থাৎ নেটওয়ার্কের বাইরে যাতে কেউ না থাকে, সেই জন্যই হচ্ছে কম্পিউটার অপারেটর যে কোম্পানিগুলো সেগুলো হচ্ছে সরবুজ আকারে হচ্ছে নেটওয়ার্ক সিস্টেমটা তৈরি করে। তাই বলা যায় মোবাইল সার্ভিসের মানে সেলগুলি সরবুজ আকার হয়ে থাকে, মূলত যাতে কেউ কাভারেজ এরিয়ার বা নেটওয়ার্কের কেউ যাতে বাইরে না থাকে সেই জন্যই মূলত সরবুজ আকারের কাঠামোটা ব্যাখ্যা করা হয়। দেখো এখানে একটু ব্যাখ্যাটা দেয়া আছে। মোবাইল ফোনের সেল নেটওয়ার্ক বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ যাই হোক না কেন পাশাপাশি বসালে এর কিছু অংশ নেটওয়ার্কের বাইরে থেকে যায়, তাই মোবাইল সার্ভিসের সেলগুলিকে সরবুজ আকৃতির হয় যা সম্পূর্ণ এরিয়াকে কভার করতে পারে। এবার দেখো 30 নম্বর কোশ্চেনটা যদি ভাই আমরা একটু দেখি, যে 30 নম্বর কোশ্চেনটা কি বলছে, যে তৃতীয় প্রজন্মের মোবাইলের সাথে ইন্টারনেট ব্যবহার বুঝিয়ে লিখো। দেখো তৃতীয় প্রজন্মের মোবাইলের সাথে কিভাবে ইন্টারনেট ব্যবহার হইতো, সেটা হচ্ছে সুইচ সার্কিটিং থেকে সেটা হচ্ছে প্যাকেট বা সুইচিং এর মাধ্যমে হইতো আর কি। দেখো তৃতীয় প্রজন্মের মোবাইলে সার্কিট সুইচিং ডেটা ট্রান্সমিশনের পরিবর্তে সার্কিট সুইচিং ডেটা ট্রান্সমিশন হচ্ছে দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনগুলোতে। তো সেখান থেকে যেহেতু এক ধাপ আমাদের আপডেট করা হয়েছে, তার মানে ডেটা ট্রান্সমিশনের পরিবর্তে এখন কি করতে হবে, প্যাকেট সুইচিং যেই সিস্টেমটা সেটা ব্যবহার করতে হবে, প্যাকেট সুইচিং। এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার শুরু হয়। প্যাকেট সুইচিং পদ্ধতিতে নেটওয়ার্কিং রিসোর্স বা ব্যান্ডউইথ বিভিন্ন প্যাকেটে বিভক্ত হয়ে বিভিন্ন পথে গন্তব্যে পৌঁছায়, পূর্বের তুলনায় উচ্চ ব্যান্ডের সিগন্যাল ফ্রিকোয়েন্সি সরবরাহ করে। তাই বলা যায় তৃতীয় প্রজন্মের মোবাইলে মূলত স্বাচ্ছন্দ্যে ইন্টারনেট ব্যবহার করা যায়। যেহেতু সার্কিট সুইচিংয়ের পরিবর্তে প্যাকেট সুইচিং ব্যবহার করা হয়, সেজন্য তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনে মোটামুটিভাবে স্বাচ্ছন্দ্যে আমরা কি করতে পারবো, তথ্যগুলোর যোগাযোগ রাখতে পারবো। এবং এই তৃতীয় থেকে যখন চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনগুলোতে আমাদের আপডেট করা হয়েছে তখন কিন্তু আবার এই প্যাকেট সুইচিংকে বাদ দিয়ে তখন কিন্তু আইপি প্রোটোকল বিশিষ্ট যে নেটওয়ার্ক ব্যবস্থা সেটা তৈরি হয়েছে, এটা একটু মাথায় রেখো। তারপরের কোশ্চেনটা আমরা একটু দেখি ভাই। দেখো 31 নম্বর কোশ্চেনটা কি বলছে, বলছে মোবাইল ফোনকে সেলুলার ফোনও বলা হয় কেন। মোবাইল ফোনের যে কাভারেজ এরিয়া, যেহেতু এটাকে সেল আকারে ভাগ ভাগ করা হয় ভাইয়া, সেই জন্য কিন্তু মূলত মোবাইল ফোনকে সেলুলার ফোন নামেও ডাকা হয়। দেখো একটু, মোবাইল ফোনের নেটওয়ার্ক ব্যবস্থা ভৌগোলিক এলাকায় ছোট ছোট অংশে বিভক্ত করে কাজ করা হয়। এসব ছোট ছোট অংশ সরবুজ আকৃতির অংশকে সেল বলে, মানে সরবুজের এক একটা অংশকে সেল বলা হয়। প্রত্যেকটি সেলে একটি করে টাওয়ার বা বেজ স্টেশন থাকে যা কম শক্তিতে রেডিও তরঙ্গ ব্যবহার করে মোবাইলের সংযোগ স্থাপন করে। অর্থাৎ ছোট ছোট সেলগুলোর সমন্বয়ে মোবাইল ফোনের নেটওয়ার্ক কাঠামো তৈরি হয়, এই জন্যই মোবাইল ফোনকে সেলুলার ফোনও বলা হয়ে থাকে। এই হচ্ছে আমাদের অনুধাবনমূলকের আরও একটি পর্ব শেষ হলো। আমরা পরবর্তী পর্বতে আরও কোনো কোশ্চেনের সমাধান করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।